প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রশ্নপত্র ফাঁসের অন্যতম কারণ শিক্ষকদের কোচিং বাণিজ্য। প্রাইভেট পড়ানোর আড়ালে চলছে প্রশ্ন বিক্রি, জাতি মেধাশূন্য হয়ে পড়ার শঙ্কা। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ কাল আজই সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে কেন্দ্রগুলোতে। দেশ যখনই উন্নতির পথে হাঁটে তখনই ষড়যন্ত্রে লিপ্ত হয় স্বাধীনতা বিরোধীরা। বিজেপি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 51 বিজেপি সদস্যকে দেয়া হলো পদক। অবশেষে বাংলাদেশ থেকে পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। নতুন বছরের শুরুতে আসতে পারে ঘোষণা, জানালেন মন্ত্রী। এবং দেশে গড়ে প্রতিদিন মৃত্যু হয় 200-রও বেশি নবজাতকের। দরিদ্র পরিবারগুলোতে বাড়ছে এ হার। অসচেতনতা, অশিক্ষা ও দরিদ্রতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ। একের পর এক ফাঁস হচ্ছে পাবলিক পরীক্ষার প্রশ্ন, আর এই প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে জড়িত হলো নামে বেনামে কোচিং সেন্টারগুলো, যেখানে কিনা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখে ভর্তি করা হচ্ছে শিক্ষার্থীদের। কোচিং বাণিজ্য নিয়ে পিঙ্কি আক্তারের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। পরীক্ষার আগে প্রশ্ন আউট হয়, এগুলো আমরা পেয়ে যাই। কোশ্চেন্সের যে অঙ্কগুলো আসে ওই সাজেশন আকারে আমি তাকে পড়াবো, এর বাইরে পড়াবো না। যে একদম বোর্ড থেকে অনেক সময় কোশ্চেন আউট হয়ে যাচ্ছে আনতে হয়, ওই ক্ষেত্রে হতে পারে ন্যূনতম একটা এমন লাগতে পারে। এভাবে পরীক্ষার প্রশ্ন দেওয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের ভর্তি করে চলেছে আজিমপুরের একটি কোচিং সেন্টার। এছাড়াও সংশ্লিষ্ট পরীক্ষার কেন্দ্রে শিক্ষক দ্বারা সহায়তা দেওয়ার নিশ্চয়তাও দেওয়া হয় এই কোচিং সেন্টারে। কাউলাতে আমার যিনি দিবাচ্ছেন ওই অ্যাপসে চাকরি করেন ওই কাউলা কোয়ার্টারে থাকেন। যদি ওইদিকে হয় হয়তো আমি কথাবার্তা বলে দেবো, এদিক দিয়ে হলে আমাদের টিচার প্রয়োজন থাকে। কিন্তু মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সাংবাদিক পরিচয় জানতে পেরে প্রশ্ন ফাঁসের বিষয়টি অস্বীকার করে এই প্রতিবেদকের সঙ্গে অপ্রীতিকর আচরণ করে ক্যামেরা ভাঙতে উদ্যত হন উক্ত কোচিং সেন্টারের শিক্ষক আরিফ হোসেন। আমি একটু আচরণ আপনার সাথে ভালো করে করবো, আপনি একটু বের হন, আমি একটু বসেন। এই এলাকার আরো কয়েকটি কোচিং সেন্টার শর্ট সাজেশনের নামে শিক্ষার্থীদের কাছে যে প্রশ্ন কেনাবেচার ব্যবসায় লিপ্ত হয়েছে তা স্পষ্ট হয় শিক্ষার্থীদের এমন কথার ভঙ্গিতেই। স্কুলে তো সব বই পড়া আমাদের সম্ভব হয় না, টিচাররা এই আশ্বাসটা দেয় যে আমরা ক্লাস পাবো। আমি যার কাছে কোচিং করি তারা অনেক সবাই বোর্ডে খাতা দেখে বোর্ডেই প্রশ্ন করে, সেভাবে উনি আমাদের সাজেস্ট করেন। সবাই তার কোচিং করে না, যারা করে তাদেরকে বেশি নাম্বার দেয়। পরীক্ষার আগেই প্রশ্ন আর শর্ট সাজেশন পেয়ে শিক্ষার্থীরা আপাতত ফাঁকফোকর দিয়ে পাশ করে গেলেও ভবিষ্যতে তা শিক্ষার্থীদের কোনো কাজেই আসবে না, বরং অদূর ভবিষ্যতে দেশ মেধাশূন্যতায় ভুগবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। প্রশ্নপত্র ফাঁসের মতো একটা অনৈতিকতা এখন এই কোচিং বাণিজ্যের একদম মূল স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। তারা শিক্ষার্থীদেরকে প্রলুব্ধ করেন, এটা বন্ধ করতে হলে প্রথম হচ্ছে আইনি কাঠামো সরকারের করা দরকার। বিষয়টি আমলে নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী। এইগুলো বন্ধ করবার জন্য আমরা আইন তৈরি করে ফেলেছি, শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের কাজ শেষ। এখন আমাদের এর উপরে আরো কয়েকটা ক্যাবিনেট কমিটি থাকে, মিনিস্টার কমিটি থাকে, ওটাতে কাজ চলছে। পরীক্ষার প্রশ্নপত্র আর শর্টকাট সাজেশনের মধ্যেই এখন শিক্ষা ব্যবস্থাকে আবদ্ধ করে ফেলেছে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এই সমস্ত নামি বেনামি কোচিং সেন্টারগুলো, যেখানে বিশেষভাবে পাঠদানের নামে মূল পাঠ থেকে বিরত রাখা হচ্ছে শিক্ষার্থীদের। ফলে ভবিষ্যতে দেশে শিক্ষার মান কোথায় গিয়ে দাঁড়াবে সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রশ্ন ফাঁসের অন্যতম কারণ শিক্ষকদের কোচিং বাণিজ্য। সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা কোচিং বা প্রাইভেটের আড়ালে মূলত প্রশ্ন বিক্রি করেন শিক্ষার্থীদের কাছে। শুধু পরীক্ষায় ভালো ফলাফলের আশায় তাদের কাছে ছোটেন কিছু শিক্ষার্থী ও অভিভাবকেরা। বরগুনায় একের পর এক প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য। অবশ্য জেলা প্রশাসন বলছে সরকারি বিদ্যালয়গুলোর শিক্ষকদের কোচিং বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম। বরগুনা জিলা স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক জাহাঙ্গীর হোসেন, তার কাছে যারা প্রাইভেট বা কোচিং করেন তারা প্রশ্ন পায়, আর যারা কোচিং বা প্রাইভেট পড়ছে না তারা 1 থেকে 1,500 টাকায় প্রশ্ন নিচ্ছে তার কাছ থেকে। এমন অভিযোগের সত্যতা মেলে এক শিক্ষার্থীর সাথে তার ফোন আলাপে।
তো আমি তো কমন লেখে মোরা কি ফেল করবো স্যার এরকম? তুমি তো আমার আর যোগাযোগ করলা না। আমি চাইছেন 2000 এখন কি দেওয়া সম্ভব? আমি 1000 টাকা লাগে বিকালে 3টায় আইও। বাংলা পরীক্ষার দিন সকাল 7টা। পাঠ্য বইয়ের দিকে নজর না দিয়ে শিক্ষার্থীরা ভিড় করছেন তার বাড়িতে। প্রশ্ন নিতে আসা শিক্ষার্থীদের দাবি, তারা স্কুল ব্যাগ ফেলে গেছে স্যারের বাসায়। পরীক্ষার সময় আসিয়া সাজেশন নিয়ে চলে যায়, কিন্তু স্যারদের কাছে যে পড়ে, এই পড়ার জন্য তারা আর কোনো টাকা পয়সা না দিয়ে চলে যায়। এই জন্য বলছি অগ্রিম নিয়ে আসো পরে জানি। ব্যাগ নিতে আসছি, বই নিতে আসছি। কালকে যে পরীক্ষা সেই বই এখানে রেখে গেছো ভুলে? হ্যাঁ। তাহলে সারা রাত্র পড়ো নাই? না। আজকে একটু পরে না তোমার পরীক্ষা? হ্যাঁ। এখন ব্যাগ না নিলে কি পরীক্ষা হবে না? না, হবে, ব্যাগটা নিতে আসছি। তবে সরকারি স্কুলগুলোর শিক্ষকরা কোচিং এ বাধ্য করে, এমন অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের। এই স্যারে কোনো সময় ঠিকভাবে পড়ায় না, তারপর সব ছাত্রদের কাছ থেকে এরকম টাকা চায়। নিজেদের সাবজেক্টে নিজেরা প্রশ্ন করে, তারপর নিজেদের সাজেশন অনুযায়ী ওইগুলা প্রশ্নগুলো আউট করে, মানে সবাইকে দিয়ে দেয়। এক মাসের জন্য 2000 টাকা এক সাবজেক্টে দেব, পাস। সচেতন মহল বলছে, কোচিং বা প্রাইভেটের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেই প্রশ্ন ফাঁসের মতো কাজ করতে দ্বিধা করেন না শিক্ষকরা। প্রশ্নপত্রের ফাঁসের মাধ্যমে তাদের যে শিক্ষার তাকে অঙ্কুরই বিনষ্ট করা হচ্ছে। ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা দিয়ে তাকে জিপিএ 5 পাইয়ে দিলাম, উচ্চশিক্ষায় যাবে, তখন সে কি করবে? তখন কিন্তু সে মেধাশূন্য হয়ে পড়বে। এই অবস্থায় জেলা প্রশাসক জানালেন, সরকারি বিদ্যালয়গুলোর শিক্ষকদের কোচিং বন্ধে কঠোর নির্দেশনা দেয়া হবে। সরকারিভাবে কোচিং করার জন্য কোনো নির্দেশনা বা এই বিষয়গুলোকে আমরা কখনোই প্রশ্রয় দিই না। অবৈধভাবে কোচিং বাণিজ্য না করতে পারে সে বিষয়ে আমি আবারও তাদেরকে জোরালো নির্দেশনা প্রদান করব। চলতি বছর জেলায় একবার মাধ্যমিক ও 2বার প্রাথমিক পর্যায়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। সময় সংবাদে আরো থাকছে, বছরের পর বছর লঞ্চ মালিকদের কাছে জিম্মি, ভোলা ঢাকা রুটের যাত্রীরা মুক্তি পেতে আদালতে মামলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখনই উন্নয়নের পথে হাঁটে তখন স্বাধীনতা বিরোধীরা দেশকে পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। সকালে বিজেপি দিবস উপলক্ষে বিজেপি সদর দফতরে আয়োজিত প্যারেড পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর দোসররা ৭৫-এর পর ক্ষমতায় এসে দেশের সাধারণ মানুষের উপর নির্যাতন শুরু করেছিল। সেখান থেকে বিজেপি সদস্যরা তাদের মুক্ত করেছিলেন। এরই ধারাবাহিকতায় সততা, শৃঙ্খলা বোধ এবং আনুগত্য বজায় রেখে দেশের কল্যাণে বিজেপি সদস্যদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিজেপির মহাপরিচালককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন। এরপর প্রধানমন্ত্রী বিজেপি সদস্যদের সালাম গ্রহণ করেন। এবছর বিজেপিতে বীরত্বপূর্ণ অবদানের জন্য ৫১ জন বিজেপি সদস্যকে বিশেষ সম্মাননা পদক দেয়া হয়। বিজেপি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এবছরই প্রথমবারের মতো উপস্থিত ছিলেন ভারতের বিএসএফ এর মহাপরিচালক ও মিয়ানমারের সীমান্ত বাহিনীর কমান্ডার। Lieutenant Colonel Abul Hasnat Muhammad Saim to serve the motherland with renewed fervor. বাংলাদেশ যখন সাধারণ মানুষ একটু ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, দেশের যখন উন্নতি হতে শুরু করে, তখন এই এক শ্রেণী যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না, স্বাধীনতা বিরোধিতাকারী, যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর, যারা এদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, এদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল, তাদেরই দোসররা ৭৫-১৫ আগস্টের পর ক্ষমতায় এসে তারা এদেশের মানুষের উপর নির্মমভাবে অত্যাচার চালায়। কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করা, এক্ষেত্রে বিজেপি সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। বাংলাদেশের যে কোনো দুর্যোগের সময় বিজেপি বিশিষ্ট ভূমিকা রেখে যায়, যেমন জাতীয় নির্বাচনগুলিতে তাদের একটি বিরাট ভূমিকা থাকে। তাছাড়া অনেক সময় আমাদের যেমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়, সেখানেও যেমন বিজেপি ভূমিকা রাখে, আবার মনুষ্য সৃষ্ট দুর্যোগ, সেই দুর্যোগ মোকাবেলায় বিজেপির বলিষ্ঠ ভূমিকা রয়েছে। রোহিঙ্গা সমস্যা, মায়ানমার সীমান্তে যখন উত্তেজনা হয়, অথবা রামু বৌদ্ধপল্লীতে যখন আগুন দিয়ে পোড়ানো হয়, এবং পার্বত্য এলাকায় কোনো অস্থিতিশীল পরিবেশ হয়, প্রতিটি সময় বিজেপি অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে আসামি পক্ষ। সকালে রাজধানীর বকশীবাজারের অস্থায়ী বিশেষ জজ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে মামলার শুনানি শুরু হয়। গতকাল মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদী পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করেন বিচারক ডক্টর আখতারুজ্জামান। 2010 সালের 8 আগস্ট অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে বেগম জিয়া সহ 4 জনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এই মামলা দায়ের করেছিল দুদক। 7 ডিসেম্বর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উকিল নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কাছে উকিলের মাধ্যমে জানতে চেয়েছেন যে আপনি এই যে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন যে সংবাদ তথ্য পরিবেশন করেছেন সেটা সম্পূর্ণভাবেই মিথ্যা এবং বানোয়াট ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করতে কক্সবাজার গেছেন। কিছুক্ষণ আগে তিনি সেখানে পৌঁছান। এর আগে সকাল 9:45টার দিকে তুর্কি এয়ারওয়েজের একটি বিমানে তিনি কক্সবাজারের পথে রওনা হন। এর আগে তাকে বিমানবন্দরে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত বুধবার রাতে তুরস্কের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। আগামীকাল অনুষ্ঠিত হবে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন। আজ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে নির্বাচনী সরঞ্জাম। এরই মধ্যে নগরীর পুলিশ হলে পোলিং এজেন্টরা পৌঁছে গেছেন। সেখানে স্ব কেন্দ্রে পোলিং এজেন্টদের নির্বাচন কমিশন থেকে ব্যালট বাক্স সহ নির্বাচনের সরঞ্জামাদি বুঝিয়ে দেওয়া হবে। রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার সহ আরও অনেকেই সেখানে উপস্থিত রয়েছেন। ডিআইজি জানান, নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে নগরীতে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে 283 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্টদের কাছে দেয়া হচ্ছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। এই মুহূর্তে নগরীর পুলিশ লাইন্স মাঠে রয়েছেন রিপোর্টার মানিক সরকার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানিক, কয়েকটি ঘন্টা এরপরই আসবে সেই মহেন্দ্রক্ষণ। আগামীকাল সকাল 8টায় শুরু হবে রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচন। তো শুরুতে এর আগেও আমি বলেছি যে এবার দলীয় প্রতীক নিয়ে নির্বাচন হওয়ায় প্রার্থী এবং কর্মী সমর্থক কিংবা ভোটারদের মাঝে একটা উৎসবমুখর পরিবেশ এতদিন যাবৎ বিরাজ করছে, যেই উৎসবটা তারা পূর্ণাঙ্গভাবে প্রতিপালন করবেন আগামীকাল সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত। তো এই নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নিরপেক্ষ করার জন্য এই কিছুক্ষণ আগে রংপুর রেঞ্জের যে ডিআইজি তিনি আইন শৃঙ্খলা বাহিনীর যে সমস্ত সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন, বিশেষ করে পুলিশ, আনসার বাহিনীর সদস্য, তাদের উদ্দেশ্যে একটা ব্রিফিং দিলেন এবং তিনি বললেন যে আপনারা কেউ ভয় পাবেন না। আমরা অতীতে একজন পুলিশ দিয়ে এক একটি কেন্দ্রে ভোট পরিচালনা করেছি, আর এখন এক একটি কেন্দ্রে 24 জন পুলিশ সদস্য, আনসার সদস্য থাকবে। অতএব ভয়ের কিছুই নাই। কোথাও কিছু হলে আপনারা তাৎক্ষণিকভাবে মোবাইল টিমকে জানাবেন। মোবাইল টিম সার্বক্ষণিক আপনাদের পাশেই থাকবে এবং আপনাদেরকে যা করা দরকার, যে ধরনের সহায়তা করা দরকার তারা সেটাই করবে। অতএব ভয়ের কিছু নাই। আমরা এর আগে নির্বাচন কমিশনার যিনি আছেন সুভাষ চন্দ্র সরকার, তার সাথেও কথা বলেছি। তিনিও একই ধরনের কথা বলেছেন যে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করতে যে যে পরিস্থিতি বা যে যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। তো আমি সকাল থেকে বিশেষ করে 3 জন প্রার্থী যারা হেভিওয়েট প্রার্থী কিংবা দলীয় প্রার্থী, আওয়ামী লীগের শরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিএনপির কাউসার জামান বাবলা এবং জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা, তাদের সাথেও কথা বলেছি।
তারাও আমাকে জানিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ হবে বলেও তারা আশাবাদী। তবে শঙ্কার কথা জানিয়েছেন বিএনপি প্রার্থী কাউসার জামান বাবলা। অতীতেও তিনি বলেছেন যে নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা এ নিয়ে তার মাঝে একটা শঙ্কা রয়ে গেছে। তবে তারা জানিয়েছেন সকাল 8টা থেকে 9টার মধ্যেই তারা তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট দিতে চলে যাবেন। তো আপনাকে একটা বিষয় বলি, সেটি হচ্ছে যে রংপুরে 93টি কেন্দ্রে 193টি কেন্দ্রে 3,93,094 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে নারী আছেন 1,97,638, পুরুষ 1,96,356 জন। যেহেতু ওয়ার্ড এখানে থাকছে 33টি ওয়ার্ড, এই 33টি ওয়ার্ডে নিরাপত্তার দায়িত্বে থাকবেন 33 জন ম্যাজিস্ট্রেট এবং এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন 11টি এবং স্ট্রাইকিং ফোর্স থাকবে। অতএব এখানে নির্বাচন নিয়ে কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো অরাজকতা হওয়ার কোনো সুযোগই তারা দেবেন না। এটা ডিআইজি যিনি আছেন খন্দকার গোলাম মোহাম্মদ ফারুক, তিনিও আমাদেরকে নিশ্চিত করেছেন। তো সবকিছু মিলে নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হবে বলেই এই নগরবাসী এখনো পর্যন্ত ধারণা করছেন। তো এই ছিল আমার কাছে আগামীকালের নির্বাচনের আগাম প্রস্তুতির এই সংবাদ। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মানিক সরকার। ভূমিষ্ঠ হওয়ার পর গড়ে দেশে প্রতিদিন 200-এরও বেশি নবজাতকের মৃত্যু হয়, আর মৃত সন্তান প্রসব হয় 230 জন। তবে গত কয়েক বছরে সার্বিকভাবে নবজাতকের মৃত্যু হার কমলেও দরিদ্র পরিবারগুলোতে এই হার বাড়ছে। এজন্য অসচেতনতা, অশিক্ষা ও দরিদ্রতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত গাইবান্ধা সদর হাসপাতালে ভূমিষ্ঠ হওয়ার পর 41 নবজাতকের মৃত্যু হয়, আর মৃত সন্তান প্রসব করেন 23 জন মা। ইউনিসেফের তথ্য মতে সারা দেশে প্রতি বছর জন্মের পর গড়ে 73,000 নবজাতক মারা যায়, আর মৃত সন্তান প্রসব হয় 84,000। 3টি কারণে 0 থেকে 1 দিন বয়সের শিশুই মারা যায় শতকরা 50%। গর্ভকালীন সময় মতো পরীক্ষা নিরীক্ষা ও ডাক্তারের পরামর্শ না নেওয়াও নবজাতকের মৃত্যুর অন্যতম কারণ বলে মনে করেন চিকিৎসকরা। 4টা চেক আপ হতে হবে, অ্যান্টিনেটাল চেক আপ যেটাকে বলে। এই অ্যান্টিনেটাল চেক আপ 4টা হলে পরে অবশ্যই মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু দুটোই ঝুঁকি কমে যাবে। জন্মের 28 দিনের মধ্যে বাচ্চারা, নবজাতক সন্তানেরা বিভিন্ন ধরনের সংক্রমণে আক্রান্ত হয়। এটাকে আমরা বলি নিওনেটাল সেপসিস বা নবজাতকের সংক্রমণ। 1993 সাল থেকে 2014 সাল পর্যন্ত ইউনিসেফের জরিপ অনুযায়ী নবজাতকের গড় মৃত্যু হার কমলেও দরিদ্র ও অশিক্ষিত পরিবারগুলোতে এ হার বাড়ছে। মৃত সন্তান প্রসব এবং নবজাতকের মৃত্যু হার কমিয়ে আনার জন্য গর্ভবতী মায়েদের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে প্রসূতি সেবা পৌঁছে দেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ঝুঁকিপূর্ণ মা তাদেরকে যদি জরুরি প্রসূতি সেবা কেন্দ্রে পাঠানো যায়, তাহলেই আমার মনে হয় যে অনেক নবজাতককে বাঁচানো সম্ভব হবে। ডাক্তার সাপোর্ট প্লাস স্টাফদের সাপোর্ট দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে তাহলে আরো এই কার্যক্রম আরো বেশি জোরদার হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 2030 সালের মধ্যে প্রতি 1000-এ নবজাতকের মৃত্যু হার 12% কমিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। অবশেষে বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাজ্য। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর প্রত্যাশা, নতুন বছরের শুরুতে এই ঘোষণা আসবে। সম্প্রতি যুক্তরাজ্য সফরে সেদেশের বিমানমন্ত্রী এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানান বিমানমন্ত্রী রাশেদ খান মেনন। ভবিষ্যতে এই ধরনের নিষেধাজ্ঞা এড়াতে বিমানবন্দরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, নিয়মিত তদারকির আহ্বান আকাশপথে পণ্য পরিবহনে জড়িতদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে 2016-র 8 মার্চ যুক্তরাজ্য এরপর একে একে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহন বন্ধ করে দেয়। তাদের নির্দেশনা অনুসারে গত 2 বছরে সরকার বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি নানা পদক্ষেপ নিলেও ওঠেনি নিষেধাজ্ঞা। এতে আকাশপথে পণ্য রপ্তানিতে খরচই শুধু বাড়েনি, বহির্বিশ্বে ক্ষুণ্ণ হয়েছে দেশের ইমেজ। সর্বশেষ গত নভেম্বরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে যায় যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের পরিবহন বিভাগ। যৌথ মূল্যায়নে সন্তুষ্ট হওয়ায় এবার যুক্তরাজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার আসার বার্তা দিয়েছে বলে জানান বিমানমন্ত্রী। যুক্তরাজ্যের এভিয়েশন যিনি মন্ত্রী, আমাদের যে জয়েন্ট অ্যাসেসমেন্ট সেটা তাদেরকে যে স্যাটিসফাই করেছে, এটা তারা আমাদেরকে বলেছেন, আশ্বস্ত করেছেন এবং এ মাসের মধ্যেই করবো। তখন আমি বলেছিলাম যে তুমি আমাকে ক্রিসমাস গিফট দিচ্ছ কিনা, বলে হ্যাঁ তোমাকে ক্রিসমাস গিফট দেবো। তো আমি যেটা শুনেছি যে এটা এখনো কিছু প্রসেসিং বাকি আছে, ক্রিসমাসের মধ্যে হয় আমরা পাবো, নতুন বছরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে আগামীতে যেন এ ধরনের নিষেধাজ্ঞা আর না আসে সেজন্য সতর্ক থাকার পাশাপাশি গৃহীত পদক্ষেপগুলো আরো জোরদার করার আহ্বান আকাশপথে পণ্য পরিবহনের সঙ্গে সম্পৃক্তদের। আমাদের যেটা হয় যে জিনিসগুলো আমরা করি কিছুদিন পরে আবার সেগুলা ভুলে যাই। যেটা হবে এটা কন্টিনিউয়াসলি মনিটর হবে এবং আমার জানা মতে প্রতি বছরে এরকম একটা অডিট হতে পারে। এই জায়গায় আমাদেরকে সচেতন থাকতে হবে, একই প্রক্রিয়া আবার যেন নিষেধাজ্ঞা বেষ্টিত না হতে হয়। দক্ষ জনবল এবং আরো মেশিনারিজ আমাদেরকে ক্রয় করার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে অনিয়ম ও অব্যবস্থাপনা রোধে কার্গো হ্যান্ডলিং থেকে শুরু করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা অটোমেশন করার আহ্বান বিশেষজ্ঞদের। হাজারী শিউলি, সময় সংবাদ, ঢাকা। সংবাদে আরো থাকছে, টেস্ট খেলার স্বপ্ন এখনো লালন করলেও টি-20তে ফিরতে চান না মাশরাফি। টি-20র আদর্শ ক্রিকেটার খোঁজার পরামর্শ। ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। এ তথ্য জানিয়েছেন এয়ার ট্রাফিক অফিসার ওয়াহিদুর রহমান। এর আগে মধ্যরাত থেকে সকাল 9:45 পর্যন্ত সব ধরনের বিমান ওঠানামা বন্ধ থাকে। সকাল 10টার দিকে অভ্যন্তরীণ রুটে চলাচল শুরু হয়। এছাড়া বিমানবন্দরে চীন, সিঙ্গাপুর, কুয়েত সহ 6টি আন্তর্জাতিক রুটে চীন সাউদার্ন, কুয়েত এয়ারওয়েজ, এয়ার এশিয়া, মালিন্দো, এমিরেটস ও বিজি রিয়াদের 6টি ফ্লাইট বিলম্ব হয়। একই কারণে সকালে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি একটি কার্গো ফ্লাইট সহ ব্যাংকক এয়ারওয়েজ, সৌদি এয়ারওয়েজ, গালফ এয়ারের 4টি বিমান। কুয়াশা কেটে যাওয়ার পর আন্তর্জাতিক রুটে বিমান চলাচল আবারও স্বাভাবিক হয়। 4 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিসি জানায় ভোর 4টা থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় প্রায় 46টি যানবাহন নিয়ে মাছ নদীতে আটকা পড়েছিল 4টি ফেরি। পরে কুয়াশার তীব্রতা কমে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়। তবে উভয় ঘাটে এখনো 5 শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। লঞ্চ মালিকরা বছরের পর বছর রোটেশনের মাধ্যমে ভোলা ঢাকা রুটের যাত্রীদের জিম্মি করে রেখেছে। মালিক পক্ষের সিন্ডিকেটের কারণে নানাভাবে হয়রানি ও নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের। দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেও কোনো প্রতিকার না পেয়ে জিম্মি দশা থেকে মুক্তির জন্য আদালতে মামলা করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী লঞ্চ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা থেকে রাজধানী ঢাকা সহ মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। এখানকার যাত্রীদের সহজ যাতায়াতের জন্য এমভি কর্ণফুলী নামের 4টি, এমভি ভোলা, ক্রিস্টাল ক্রুজ, গ্লোরি অফ শ্রীনগর 7 ও এমভি বালিয়া নামের 8টি লঞ্চকে যাত্রী পরিবহনের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। এই 8টি লঞ্চের মধ্যে প্রতিদিন ভোলা থেকে ঢাকায় 4টি ও ঢাকা থেকে ভোলায় 4টি করে লঞ্চ চলাচলের কথা রয়েছে। কিন্তু লঞ্চ মালিকরা সিন্ডিকেট করে প্রতিদিন 2টি করে মোট 4টি লঞ্চে যাত্রী পরিবহন করছে। এতে মালিক পক্ষ লাভবান হলেও যাত্রীদের পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি। ভোলাবাসীর কল্যাণের জন্য রোটেশন প্রথা বন্ধ করে ডেইলি 4টা লঞ্চ জানি চলাচল করে এই ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা যেন কেবিন চাইলে কেবিন পাই, ঠিকমতো পরিজন নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থান পৌঁছতে পারি, এই আশা আমরা কর্তৃপক্ষের কাছে চাই। আর লঞ্চ রোটেশনের কারণে যাত্রীদের মতো ব্যবসায়ীদের মালামাল পরিবহনেও সমস্যার কথা জানালেন এ ব্যবসায়ী নেতা। ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, সাধারণ লোকজন সহ সকল শ্রেণীর মানুষের প্রতি এমন প্রভাব পড়ে যেটা ভাষায় ব্যক্ত করার মতন নয়। রোটেশনের নামে যাত্রী হয়রানি বন্ধে আন্দোলন সংগ্রাম করেও সুফল পায়নি যাত্রীরা। তাই এ জিম্মি দশা থেকে মুক্তির জন্য আদালতে মামলা করেছেন এক যাত্রী। ভোলা জজ কোর্টে মামলা দায়ের করেছি এবং আমি চাই যে অনতিবিলম্বে এই রোটেশন প্রথা বাতিল করা হোক। তবে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় লোকসান এড়াতে রোটেশন প্রথা চালুর কথা জানালো লঞ্চ কর্তৃপক্ষ। একটা লঞ্চ আপ ডাউনে যে পরিমাণ খরচ, সেই পরিমাণ খরচ এখন বহন করা অসম্ভব হয়ে গেছে, যার কারণে মালিকরা বসেই এই রোটেশন ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই লঞ্চ মালিক পক্ষ এই রোটেশন পদ্ধতি চালু করেছে উল্লেখ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলেন বিআইডব্লিউটি এর এই কর্মকর্তা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কাছ থেকে লিখিত বক্তব্য চায় এবং আমি তা প্রদান করেছি। যদি এখন সিদ্ধান্ত পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রোটেশন পদ্ধতি বাতিল করে নিয়ম অনুযায়ী সবগুলো লঞ্চ চলাচল নিশ্চিত করতে নৌ পরিবহন মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলে জানান জেলার শীর্ষ কর্মকর্তা। তো আমরা বিআইডব্লিউটির কাছে এই বিষয়টা জানিয়েছি, নৌ পরিবহন মন্ত্রণালয়কে জানিয়েছি যে এই বিষয়ে যাতে দ্রুত ব্যবস্থা নেয়, বিশেষ করে যারা লাইসেন্স পেয়েছে তারা যাতে সবাই নিয়মিত অপারেট করে। ভোলা ঢাকা রুটে প্রতিদিন প্রায় ৮,০০০ যাত্রী যাওয়া আসা করে। এছাড়া ঢাকা থেকে সব ধরনের পণ্য এসব লঞ্চেই পরিবহন করা হয়। সময় সংবাদ, ভোলা। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সমাজের তৃণমূলে আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় এবছর জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেয়েছে দেশের তরুণ উদ্যোক্তাদের ৩০টি সংগঠন। ডিসেম্বর মাস জুড়ে সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া ক্ষেত্রে আলো ছড়ানো এই সংগঠনগুলোর গল্প প্রচার করছে সংবাদ। অদম্য বাংলাদেশের গল্পে আজ থাকছে খুলনার মানব কল্যাণ ইউনিটের স্বপ্নদীপ্ত তরুণদের পথচলা। কয়রা সুন্দরবনের কোল ঘেঁষে থাকা দেশের অন্যতম দ্বীপ উপজেলা। প্রাকৃতিক দুর্যোগের আতঙ্ক আর লবণাক্ততায় গ্রাস করে আছে নদী বেষ্টিত এই উপজেলাকে। ঘূর্ণিঝড় সিডরে বাড়িঘর ও বেড়িবাঁধের পাশাপাশি ধ্বংস হয় প্রকৃতির সবুজ বেষ্টনী, ঘটে প্রাণহানিও। এরপরেই দুর্যোগপ্রবণ উপজেলাকে সবুজায়নের স্বপ্ন জাগে উদ্যমী কয়েক তরুণের। সেই লক্ষ্যে ২০০৮ সালে গঠন করা হয় মানব কল্যাণ ইউনিট। বৃক্ষরোপণ কর্মসূচিতে শুরু হয় তারুণ্যের পথ চলা। আমাদের মনের মধ্যে একটা ভয়, আগামী প্রজন্ম আমরা কয়রাতে রাখতে পারবো কি পারবো না, এই ভয়টা আমরা দূর করার জন্য আমরা সবুজ বেষ্টনী করতে চাচ্ছি চারপাশ থেকে। প্রথমে কপোতাক্ষ নদীর তীর ঘেঁষে ৩ কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয় বনায়ন। ৯ বছরে তা বিস্তৃত হয়েছে ১৪ কিলোমিটারে। এর সঙ্গে যোগ হয়েছে পাখির অভয়াশ্রম তৈরির প্রয়াস। পাখির কলকাকলিতে মুখরিত থাকা কপোতাক্ষ রূপ নিয়েছে প্রকৃতি প্রেমীদের প্রিয় স্থানে। আমরা বাল্যবিবাহ রোধে আমরা অনেক চেষ্টা করেছি এবং এ পর্যন্ত ১১৭টার মতো বাল্যবিবাহ আমরা রোধ করতে সক্ষম হয়েছি। তারা মানুষের জন্য কিছু করছে আর আমি তাদের জন্য কিছু করতে পারছি, এইটাই আমাকে সবচেয়ে বড় আনন্দ দিচ্ছে। সংঘবদ্ধতা একটা বড় জিনিস, যদি আমরা সবাই সংঘবদ্ধ থাকি আমরা যে কোনো কঠিন কাজ ইনশাল্লাহ জয় করতে পারবো। তরুণদের এমন প্রয়াস জাগিয়ে তুলেছে কয়রার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে, যার স্বীকৃতি স্বরূপ এবছর জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেল মানব কল্যাণ ইউনিট। সময় সংবাদ, খুলনা। সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রশ্নপত্র ফাঁসের অন্যতম কারণ শিক্ষকদের কোচিং বাণিজ্য। প্রাইভেট পড়ানোর আড়ালে চলছে প্রশ্ন বিক্রি, জাতি মেধাশূন্য হয়ে পড়ার শঙ্কা। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ কাল আজই সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে কেন্দ্রগুলোতে। দেশ যখন উন্নতির পথে হাঁটে তখনই ষড়যন্ত্রে লিপ্ত হয় স্বাধীনতা বিরোধীরা। বিজেপি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৫১ বিজেপি সদস্যকে দেয়া হলো পদক। অবশেষে বাংলাদেশ থেকে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। নতুন বছরের শুরুতেই আসতে পারে ঘোষণা, জানালেন মন্ত্রী। এবং দেশে গড়ে প্রতিদিনই মৃত্যু হয় ২০০-রও বেশি নবজাতকের। দরিদ্র পরিবারগুলোতে বাড়ছে এই হার। অসচেতনতা, অশিক্ষা ও দরিদ্রতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর ও অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।